হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আর পারলে খাতায় লিখে নাও প্রশ্নগুলি। এখান থেকে আশা করি 100% কমন পেয়ে যাবে। ইতিমধ্যে অনেকেই কমন এসেছে, তাই এই প্রশ্নগুলি এখন থেকে দেখে নাও। দেখো, তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 1 ঘন্টা 30 মিনিট হবে। এবার দেখো, 1 নম্বর দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 12টি প্রশ্নে লিখতে হবে, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে। উত্তর হবে মানুষ হয়ে। আমি উত্তরগুলো বলে যাচ্ছি, ভালো করে দেখে নিও। দ্বিতীয় প্রশ্ন, ওদের প্রতি সম্ভাষণে কারু। উত্তর হবে কি দরদ। পরের প্রশ্ন, এই রূপে নিরাপদে। উত্তর হবে কি বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল। পরের প্রশ্ন, ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিলেন। উত্তর হবে সেজ কাকার। পরের প্রশ্ন, কনকনে ঠান্ডা বাতাস, এটি হচ্ছে কি বিশেষণের বিশেষণ। পরের প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলে ধাতু। পরের প্রশ্ন, ডিঙি ডিঙিও ভাসিছে কার জলে। এই ডিঙির কি হবে মনিব কোথাও নাই। পরের প্রশ্ন, মনে ভাবনা ছিল না তা নয়, বাক্যটি হচ্ছে নঙর্থক। পরের প্রশ্ন, একটি লগ্ন প্রশ্নের উদাহরণ হলো তুমি যাবে তাই না। পরের প্রশ্ন, একটি সাকল্যবাচক সর্বনাম পদ হলো সব। পরের প্রশ্ন দেখো, বরুণ খুব সুন্দর ছবি আঁকছে। এখানে ক্রিয়াপদটি হলো আঁকছে। পরের প্রশ্ন, বৃথা সময় নষ্ট করো না, এটি হলো অনুজ্ঞা সূচক বাক্য। এবার 2 নম্বর দাগে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও অতি সংক্ষেপে, যে কোনো 12টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, নাটোরের মহারাজার নাম কি। প্রশ্ন উত্তর হবে জগদীন্দ্রনাথ। পরের প্রশ্ন, দাঁড়াও কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়। কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। পরের প্রশ্ন, মাছ তুলে দ্বীপ জলে কেন। মাছ তুলে দ্বীপ জলে কেন, উত্তরটি দেখে নাও। জাহাজ যখন রাতের অন্ধকারে চলে তখন দূরে থেকে তার উপস্থিতি বা অবস্থান নির্ণয়ের জন্য মাছ তুলে দ্বীপ জ্বলে। পরের প্রশ্ন, এখানে প্রশ্নটি ভুল আছে। প্রশ্নটি হবে বকু কোথায় খেলা করছিল। উত্তর হবে আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বকু তাদের বাড়ির সামনে রোয়াকে বসে খেলা করছিল। পরের প্রশ্ন, বকুর মায়ের কি কেনা ছিল। উত্তর হবে আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে বর্ণিত বকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল। পরের প্রশ্ন, জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল। জ্যোতিদাদা কে ছিল। জ্যোতিদাদা হলো যতীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, অপু ও দুর্গার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়ে মুখ দেখা দেখি বন্ধ হয়েছিল। দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা নিয়ে। পরের প্রশ্ন, রানুর দিদির বিবাহ উপলক্ষে যে ছোট্ট একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় তার নাম কি ছিল। টুনি। পরের প্রশ্ন, গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকে। চৈত্র বৈশাখ রামনবমী দোলের দিনে। পরের প্রশ্ন, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল। পাতালপুরে তরকারি খেয়ে দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল। পরের প্রশ্ন, নাটোরের কথা গদ্যাংশে নাটোরকে মহারাজা জগদীন্দ্রনাথ রায়। এবার নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মোরা নালিশ করিতে পারিব না, কে এই কথা বলেছেন। বক্তা নালিশ করতে পারবে না কেন। উত্তরটি দেখো, রমাদের পীরপুরের প্রজা আকবর এই কথা বলেছে। এবার কেন দেখো, আকবর একজন প্রকৃত লাঠিয়াল, তার আত্মসম্মানবোধ প্রবল, সে জানে লাঠিতে জয় পরাজয় আছেই। রমেশের লাঠির আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু 5খানা গায়ের লোকে তাকে সর্দার বলে মানে, তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয়। নালিশ করলে তার সম্মানহানি ঘটবে, সে সর্দার হিসাবে অপমানিত হবে। তাছাড়া সর্দারের এই কথাই ছোট বাবু
রমেশের প্রতি শ্রদ্ধা পরিস্ফুট হয়, কারণ রমেশ নিজের স্বার্থে নয়, গ্রামবাসীদের স্বার্থে 100 বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে। তাই কোনোভাবে সে সদরে গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগ জানাতে পারবে না। পরের প্রশ্ন দেখো, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। বীজ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে লেখক জানিয়েছেন, প্রথমত পাখিরা ফল খেয়ে দূর দূর দেশে বীজ নিয়ে যায়। ফলে অনেক জনমানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে। এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। বিশেষত শিমুল গাছের ফল রৌদ্রে ফেটে যাওয়ার পর তার বীজ তুলোর সঙ্গে উড়ে বেড়াতে থাকে। এইভাবে দিনরাত দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে। পরের প্রশ্ন দেখো, ও কি কাণ্ড, ও কি কাণ্ড করেছে তুমি? কে কি কাণ্ড করেছে? উত্তরটি দেখে নাও। আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বুকুদের বাড়িতে বেড়াতে আসা তারই বয়সী ছেলে ডাম্বল কাণ্ডটি করেছে। বুকুদের বাড়ির একটি ঘরের দেওয়ালে সাঁটিয়ে রাখা বইয়ের আলমারিটার একটি পাল্লা ধরে ডাম্বল এমন জোরে হাঁচকা টান মেরেছে যে কলটি বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। তারপর সেখানে সাজানো বইগুলি থেকে একসঙ্গে 3-4টে বই নামিয়ে তাতে ছবি নেই বলে ঘৃণা ভরে সেগুলিকে মাটিতে ফেলে দিয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি হলো, পাড়াগার দুপোহরকে কবি কতটা ভালোবেসেছেন তা তোমার নিজের ভাষায় লেখো। পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন, কারণ সেখানকার দুপুরবেলার রৌদ্র যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে। সেই স্বপ্নের আবেশে কবির মনে কোনো গল্প, কোনো কাহিনী যে বাসা বাঁধে তা কেউ বলতে পারে না। একথা বলতে পারে শুধু মাঠ এবং মাঠের শঙ্খচিল, কারণ কবির হৃদয় তাদের কাছে বহু যুগ থেকে কথা শিখেছে। দুপুরে জলসিঁড়ি, নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়। জলে মালিকহীন ডিঙি নৌকাকে ভাসতে দেখা যায়। পাড়াগার দুপুরবেলা অপরূপ বিষণ্ণতার কবি মনে মাধুর্যময় স্বপ্নাবেশ দিয়ে যায়, কবির চোখে মায়া কাজল এঁকে দেয়। তাই সব মিলিয়ে পাড়াগাঁয়ের দুপুরবেলা প্রকৃতিকে খুব ভালোবাসেন। এবার পরে প্রশ্ন দেখো, যেন একখানি সুখের কাহিনী, নানা আখেরে ভরি। আখের শব্দটির অর্থ কি? সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। আখর শব্দটির অর্থ হলো অক্ষর বা বর্ণ। পাঠ্য কবিতাটিতে কবি জসীমউদ্দীন সুখের অনেকগুলি ছবি এঁকেছেন। এই সুখের চিত্রের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে মটরের ডাল, মুসুরের ডাল, কালোজিরা, ধনে এবং লঙ্কা মরিচ দিয়ে যে সুন্দর আলপনার মতো আঁকা হয়েছে সেই চিত্রটি। এই চিত্র উপদ্রবহীন, শান্তিপূর্ণ সুখের নীড়ের কথা মনে করিয়ে দেয়। গ্রামের অতি পরিচিত শাকসবজির একত্র সমাবেশ আমাদেরকে মুগ্ধ করে। মটর, মুসুর, কালোজিরা, ধনে, লঙ্কা, মরিচ একসঙ্গে উঠানে শুকোতে দেয়া শস্য শ্যামলা বঙ্গভূমির কথা মনে করিয়ে দেয়। তাই এই চিত্রটিকে আমার ভালো লেগেছে। এবার দেখো, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি এই কথা বলেছেন? সমগ্র পৃথিবী জুড়েই চলেছে ক্ষমতার রাজনীতি। ফলে রাজনীতি, অর্থনীতি ও ক্ষমতায়নের খেলার সময় ও অস্থির দুটো বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থী মানসিকতা মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সমাজ মনস্ক কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন যে কঠিন বাস্তবের মাটি থেকে। সেহেতু সমাজের বিকৃতি ও ব্যভিচার দেখে কবি মর্মাহত। সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। এরই মধ্যে স্বার্থান্বেষী মানুষেরা মেতে উঠেছে অত্যাচার ও উৎপীড়নের খেলায়। তারা বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এই সমস্ত মানুষের জন্য কবি খুবই মর্মাহত হয়েছেন।
তাই তিনি মানুষের কাছে মানুষের কান্নার কথাকে তুলে ধরেছেন। পরের প্রশ্ন দেখো, অমলাকে তার সঙ্গে কিভাবে অপুর পরিচয় হয়েছিল? এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উত্তরটি দেখে নাও। একবার অপু বাবার সাথে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তারই প্রতিবেশীর মেয়ে ছিল অমলা। অমলাদের বাড়িতে অপুর নিমন্ত্রণ ছিল। অমলা অপুকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এই সূত্রেই অপুর সাথে অমলার আলাপ। বিকেলে খেলতে গিয়ে অপুর পা বাঁশের বেড়ার ফাঁকে আটকে গেলে অমলাই অপুকে সেখান থেকে উদ্ধার করে ও তার পায়ের পাথরকুচি পাতা বেটে লাগিয়ে দেয়। পরে অপু অমলাদের বাড়ি খেলতে যায়। সে অমলার নানা রকম খেলনা দেখে আশ্চর্য হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, তাহার বাবা বলিল, ওই দেখো খোকার রেলের রাস্তা। কার বাবার কথা বলা হয়েছে? রেলের রাস্তা দেখেই খোকা কি বলেছিল? উল্লিখিত প্রশ্নে ছোটদের পথের পাঁচালী গ্রন্থের প্রধান চরিত্র অপুর বাবা হরিহরের কথা বলা হয়েছে। রেলের রাস্তা দেখে খোকা অর্থাৎ অপু খুব অবাক হয়েছিল ও মেজাজ পেয়েছিল। বিস্ময়ের সঙ্গে তার মনে এক আনন্দ মিশ্রিত অনুভূতি সৃষ্টি হয়েছিল। তার কেবলই মনে হচ্ছিল যে রেলের রাস্তা কেমন সহজভাবে তার সামনে এসে পড়েছে। রেলের রাস্তা দেখে তার স্বভাব কৌতূহলী মনে জাগে নানান প্রশ্ন। সে তার বাবাকে নানান প্রশ্নে জোরবার করে তোলে। তার শিশু মনে রেলগাড়ি দেখার স্বাদও জাগে, কিন্তু রেলগাড়ি 2 ঘন্টা পর আসবে বলে সেই যাত্রায় তার আর রেলগাড়ি দেখা হয়ে ওঠেনি। এবার 6 নম্বর দাগে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। প্রথম প্রশ্ন, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি। 2 নম্বর প্রশ্ন, তোমার অঞ্চলে যতত্র আবর্জনা স্তূপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে প্রশ্নগুলি আলোচনা করলাম এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।